ক্ষমতা সম্পন্ন যে ক্লাসগুলো হয় ভালো কোয়ালিটি সেরকম না হলে তো নিজেদের স্যাটিসফ্যাকশন পায় না, মেন্টাল স্যাটিসফ্যাকশনটা না আসলে আমরা শিক্ষা দিই বন্ধুরা, তোমরা সিনেমা দেখো এখন কি করবা? উজ্জ্বল ভাই কই আপনি? উজ্জ্বল ভাই চলে আসেন, ক্লাস শেষ করে আপনার সাথে কফি খেতে যাব। ওকে প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বরাবর মতো সাউন্ডটা একটু চেক করে নিয়ে ক্লাসটা আমরা শুরু করব। উপস্থিতি মাশাআল্লাহ খুবই ভালো, এখন পর্যন্ত 48, আশা করি 50 পার হবে। আচ্ছা দেখি কি অবস্থা এখন, সাউন্ড আমি একটু দেখি, তোমরা একটু দেখে নাও। আচ্ছা দেখি কি অবস্থা, আমি তো দেখছি যারা অফলাইনে ক্লাস করতো তারাই তো বরং অনলাইনে আছে, আবার নতুনরা কই যারা অফলাইন ক্লাস করো না তারা। তো আজকে কিন্তু আমাদের অর্গানিক কেমিস্ট্রি বেশ কিছুদিন বন্ধ ছিল, আমরা সেখানে আসলে ফার্স্ট পেপারের গুণগত রসায়নটা শেষ করেছি। তো আজকে আমরা গত দিন অর্গানিক কেমিস্ট্রিতে আমরা শেষ করেছিলাম অ্যালকাইল মানে অর্থাৎ অ্যালোফেটিক এবং অ্যারোমেটিক হাইড্রোকার্বনের হ্যালোজেন জাতক। আমরা বলেছিলাম 2021 সালের পরীক্ষার জন্য টপিকটা খুব গুরুত্বপূর্ণ না, তবে আজ যেটা আমরা করব সেটাও কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ তা না। আজকে আমরা পড়ব অ্যালকোহল ও ইথার। ওকে, আজকে আমরা তাহলে শুরু করছি অ্যালকোহল এবং ইথার। ওকে, অ্যালকোহল এবং ইথার, এবং খেয়াল করে দেখো ভাই এটা কি হচ্ছে, কেড়ে দিতে পেরে দাঁড়া। ওকে, একটু দেখে নিই ভাই আমরা, তাহলে তোমরা বুঝতে পারবে বিষয়টা খুব ভালো যে আমাদের এই টপিকসের মধ্যে আসলে কি কি আছে। একটু দেখে নিই আমরা। ওকে, একটু দেখে নিই ভাই যে 2021 সালের জন্য আমাদের অ্যালকোহলিতে খুব বেশি ইম্পর্টেন্ট না, তার মানে ইম্পর্টেন্ট না এই অর্থ যে আমরা পড়বো না তা কিন্তু না, জাস্ট একটু কম গুরুত্বপূর্ণ এইটা বলছি। আজকে আমরা এই অ্যালকোহল এবং ইথার টপিকসটা শেষ করবো ইনশাল্লাহ। শেষে চলে গেছে একদম। এখান থেকে আমাদের শুরু ভাব, এই যে অ্যালকোহল প্রস্তুতি, আমাদের অলরেডি কিন্তু এই প্রস্তুতির বিক্রিয়াগুলো হয়ে গেছে। একটু দেখো, আমরা গত ক্লাসেই করেছি অ্যালকাইল হ্যালাইডের জলীয় ক্ষারের বিক্রিয়ায় অ্যালকোহল তৈরি হয়। আবার আমরা যখন অ্যালকিনের বিক্রিয়া করেছিলাম, ওই যে অ্যালকিনের সালফোনেশন বিক্রিয়া দ্বারা কিন্তু অ্যালকোহল তৈরি হয়, এগুলো কিন্তু আমাদের হয়ে গেছে। আর এই যে ফার্মেন্টেশন বা গাজন
বলতে আমরা আসলে কি বুঝি? জটিল অণুবিশিষ্ট জৈব যৌগকে যদি এনজাইমের প্রভাবে, দেখো ভাই এটা তোমাদের আসতেই পারে, দেখো জটিল অণুবিশিষ্ট জৈব যৌগকে এনজাইমের প্রভাবে বিয়োজিত করে অপেক্ষাকৃত ক্ষুদ্র ক্ষুদ্র অণুতে পরিণত করার প্রক্রিয়াকেই বলা হয় ফার্মেন্টেশন বা গাজন বা চোলাইকরণ, যাই বলো না কেন। কি বললাম আমরা? যে জটিল অণুবিশিষ্ট মানে অনেক বড় অণুকে এনজাইম দ্বারা বিয়োজিত করে ক্ষুদ্র ক্ষুদ্র যৌগে পরিণত করার প্রক্রিয়াকেই বলি আমরা ফার্মেন্টেশন বা গাজন বা চোলাইকরণ। এই গাজন বা চোলাইকরণ এই পদ্ধতিতে আমরা স্টার্চ থেকে কিন্তু খুব সহজেই অ্যালকোহল তৈরি করতে পারি। কিভাবে? তোমরা নিশ্চয়ই জানো যে স্টার্চের সংকেত C5H10O C6H10O5, তাই তো? তো আমরা যদি স্টার্চের মধ্যে ভাইয়া ডায়াস্টেজ এনজাইমটা দিই, ডায়াস্টেজ কোথায় কোন এনজাইম লাগবে এইটা তোমাদের জানা থাকতে হবে। জানা থাকলে তুমি পারবা, জানা না থাকলে কিন্তু পারবা না। যদি আমরা ডায়াস্টেজ এনজাইমটা দিই ভাই, তাহলে স্টার্চ ভেঙে মল্টোজে পরিণত হয়। কিসে? মল্টোজ, C12H22O11, এটাকে আমরা মল্টোজ বলি। এখন তোমরা হয়তো বলবা যে ভাইয়া এটা তো সুক্রোজের আণবিক সংকেত। আসলে সুক্রোজের আণবিক সংকেত আর মল্টোজের আণবিক সংকেত আসলে একই। সুক্রোজের আণবিক সংকেত আর মল্টোজের আণবিক সংকেত আসলে একই। মল্টোজ আর্দ্র বিশ্লেষিত হয়ে 2 অণু গ্লুকোজ তৈরি করে, আর সুক্রোজ আর্দ্র বিশ্লেষিত হয়ে 1 অণু গ্লুকোজ 1 অণু ফ্রুক্টোজ তৈরি করে। এই মল্টোজ যৌগটা কি হয় দেখো ভাই, এই মল্টোজকে যদি আমরা আর্দ্র বিশ্লেষণ করি, এই আর্দ্র বিশ্লেষণ করি কার উপস্থিতিতে? ওস থাকলে আমরা জানি কার্বোহাইড্রেট, আর এস উচ্চারণ থাকলে সেটা তাকে ভাঙ্গা এনজাইম ম্যালটেস। ম্যালটেস জ দাও স দাও কোনো সমস্যা নাই, ম্যালটেস। তো মল্টোজ আর্দ্র বিশ্লেষিত হয়ে ম্যালটেস প্রভাবকের উপস্থিতিতে 2 অণু গ্লুকোজ তৈরি করবে। এগুলো প্রত্যেকটা কিন্তু একটা করে এমসিকিউ, যে স্টার্চকে মল্টোজে রূপান্তর করে কোন এনজাইম? ডায়াস্টেজ। মল্টোজকে গ্লুকোজে রূপান্তর করে কোন এনজাইম? ম্যালটেস। এইবারে গ্লুকোজ CH6 এইটাকে যদি আমরা জাইমেস এনজাইম, জাইমেস, এই জাইমেস এনজাইম দ্বারা যদি গ্লুকোজকে এখন ভাঙ্গি, তাহলে এখান থেকে ইথানল এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। এমসিকিউ দিতে পারে এটা, যে গ্লুকোজকে ইথানলে রূপান্তর করে কোন এনজাইম? জাইমেস। এই যে জাইমেস, ম্যালটেস, ইনভার্টেস, এই এনজাইমগুলো আমরা আসলে কোথায় থেকে পাই? ইস্ট কোষ থেকে পাই। ইস্ট কোষ থেকে পাই ভাই। দেখো ইস্ট কোষ থেকে যে এনজাইমগুলো নিঃসৃত হয় সেটা মনে রাখার টেকনিক হচ্ছে জামাই। তোমাদের কনসেপ্ট বুকে লেখা আছে এটা, যাতে জাইমেস, মাতে ম্যালটেস, ইতে হচ্ছে ইনভার্টেস। তাহলে মনে থাকবে ভাইয়া, এই ধাপগুলো, এই এনজাইমগুলো যদি ভুলে যাও তাহলে সিকিউ অ্যান্সার করতে পারবা না, আর এমসিকিউ তো পারবাই না। ওকে, এইভাবেই আমরা স্টার্চ থেকে অ্যালকোহল তৈরি করতে পারি। ওকে, ক্যামেরা কি সমস্যা হয়েছে? ক্যামেরা তো ঠিকই আছে মনে হচ্ছে ভাই, একটু ডানে চলে গেছে, এই তো। দেখা তো যায় রে ভাই। হ্যাঁ সেটা, এটা তো কোনো বিষয় না আসলে। ওকে, ইস্ট থেকে নিঃসৃত এনজাইমটা হচ্ছে জামাই। ওকে, তোমার এই ধাপগুলো এবং এনজাইমগুলো মনে না থাকলে তুমি কখনো অ্যান্সার করতে পারবা না। তোমার বায়োলজিতে নিশ্চয়ই পড়ছো এটা। এনজাইমের বৈশিষ্ট্যের মধ্যে অর্পণ একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য কি? যে নির্দিষ্ট ক্রিয়াশীলতা। প্রত্যেকটা এনজাইমের কাজ হচ্ছে নির্দিষ্ট, একটা এনজাইমের কাজ কখনো আরেকটা এনজাইম করতে পারে না। তাই তোমার জানা থাকলে তুমি পারবা, জানা না থাকলে পারবা না। এই যে ফার্মেন্টেশন গাজন কি? স্টার্চ বা শ্বেতসার থেকে ইথানল উৎপাদন বর্ণনা করো। ওকে, এই দেখো ডায়াস্টেস, দেখো তোমরা এই যে ম্যালটেস, এই দেখো জাইমেস। জাস্ট ধাপগুলো ইম্পর্টেন্ট। একইভাবে চিটাগুড় বা মোলাসেস থেকে করতে পারি। চিটাগুড় মানে হচ্ছে ওই যে ইক্ষু কারখানাতে ইক্ষু আসার পর যে অপদ্রব্যগুলো আসে আসলে সেটাকে আমরা চিটাগুড় বলি বা মাদগুড় বলে থাকি আমরা। সেখান থেকে আমরা অ্যালকোহল পেতে পারি এই এনজাইমের প্রভাবে। কি হচ্ছে সেটা? যে ওই মাদগুড়ের মধ্যে থাকে মেনলি চিনি,
চিনি, সুক্রোজ, সহজ কথা, সুক্রোজ। মানে আমরা আসলে চিনি তো সকল মিষ্টি জাতীয় কার্বোহাইড্রেটই আসলে চিনি, হ্যাঁ, কিন্তু আমরা চিনি বলতে কিন্তু সুক্রোজকে বুঝি। ভৌত ধর্মের উপর ভিত্তি করে তোমরা জানো কার্বোহাইড্রেট হচ্ছে দুই প্রকার, একটা হলো চিনি, একটা হলো অচিনি, অর্থাৎ সুগার, একটা হচ্ছে নন সুগার। সকল মিষ্টি জাতীয় কার্বোহাইড্রেটই সুগার, কিন্তু কেউ যদি আমরা চিনি বলি তাহলে কিন্তু আমরা সুক্রোজকেই বুঝি আসলে। এই দেখো ভাই, ইনভার্টেস এনজাইম দিয়ে কি হয়, গ্লুকোজ আর ফ্রুক্টোজ। তোমরা সমানতা পড়ার সময় নিশ্চয়ই দেখেছো যে গ্লুকোজ আর ফ্রুক্টোজের সম পরিমাণ মিশ্রণকে বলা ইনভার্ট চিনি। এবং কেন বলা হয়, তাহলে সুক্রোজ থেকে পেলাম আমরা ইনভার্ট চিনি, তার মধ্যে কি আছে, গ্লুকোজ। এবার গ্লুকোজটা ওই যে আগেই পড়ে আসলাম, জাইমেস এনজাইম দ্বারা বিয়োজিত হয়ে অ্যালকোহল আর কার্বন ডাইঅক্সাইড। এই যে দেখো, ইস্ট কোষ থেকে নিঃসৃত এনজাইমের নাম জাইমেস, ম্যালটেস, ইনভার্টেস। মনে রাখার উপায় হলো জামাই, যাতে জাইমেস, মাতে ম্যালটেস আর ইতে হচ্ছে ইনভার্টেস। সমস্যা নাকি না? এই যে ভাই সংজ্ঞাগুলো দেখো, সব সংজ্ঞাগুলো যদি পড়তে নাও পারো, এই তিনটা সংজ্ঞা তোমরা অবশ্যই মনে রাখবা। একটা হচ্ছে মিথিলেটেড স্পিরিট। মিথিলেটেড স্পিরিট জিনিসটা আসলে কি? আমাদের যে অ্যালকোহলটা আমরা আমদানি করি, তো খাওয়ার জন্য যে অ্যালকোহলটা আমরা আমদানি করি সেটার উপর উচ্চ মাত্রার ট্যাক্স আছে। কিন্তু এটা বাঁকা হয়ে আছে মনে না বোর্ডটা, একটু নিচু করে দিই, এটা একটু কম ইয়ে করি, মানে এটা বেশি ইয়ে করে ফেলছো। অর্থিত তোমরা এখনো ক্লাস করছো? হ্যাঁ, ধন্যবাদ। মেয়েটা খুব অ্যাক্টিভ। এবার মনে ঠিক আছে না? ঠিক আছে মনে এখন না, দেখতে পেলে হলো না, এত সৌন্দর্যের কিছু নাই। হ্যাঁ, ওকে। তো যেটা বলছিলাম ভাইয়া, যে আমরা খাওয়ার জন্য যে অ্যালকোহলটা আমদানি করি সেটার উপর উচ্চ মাত্রার ট্যাক্স আছে, আর শিল্পক্ষেত্রে ব্যবহার করার জন্য যে অ্যালকোহলটা আমদানি করি ওটা ট্যাক্স ফ্রি। তা আমরা তো সবাই ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য এক্সপার্ট। তো দেখা যাচ্ছে যে আমরা আমদানি করলাম শিল্পক্ষেত্রে ব্যবহার জন্য, আর নিয়ে এসে খাওয়ার কাজে ব্যবহার করছি। তো এই জন্য করা হয় কি, শিল্পক্ষেত্রে ব্যবহার করার জন্য যে অ্যালকোহলগুলো রাখা হয় সেগুলোতে বেনজিন, পিরিডিন, ইথার সহ আরও দুর্গন্ধময় ও বিষাক্ত বস্তু মিশাই দেওয়া হয় যেন ওইটাকে খাইতে না পারে। তাই তুমি যদি শিল্পক্ষেত্রে ব্যবহার করার জন্য অ্যালকোহল আমদানি করতে চাও, তোমাকে ওই অ্যালকোহলগুলো দেওয়া হবে। এই যে বিষাক্ত এবং দুর্গন্ধযুক্ত পদার্থ মিশ্রিত যে অ্যালকোহল, ওই অ্যালকোহলটা তুমি খাইতে পারবা না। ওটাকেই বলি আমরা মিথিলেটেড স্পিরিট বা অসেবনীয় অ্যালকোহল। আর পাওয়ার অ্যালকোহল কি, দেশে যদি পেট্রোলের ঘাটতি হয় তো তার সঙ্গে এই অ্যালকোহল মিশাই দেওয়া হয়। মিশাই দিলে হয় কি ভাই জানো, পেট্রোলের দহন ক্ষমতা বেড়ে যায়। তো এই পেট্রোল মিশ্রিত অ্যালকোহল বা অ্যালকোহল মিশ্রিত পেট্রোলকেই বলা হয় কিন্তু গ্যাসোলিন। পেট্রোলের অপর নাম হচ্ছে গ্যাসোলিন। গ্যাসোলিনের গ্যাসো আর অ্যালকোহলের অল, এই মূল হল গ্যাসোহল। এই গ্যাসোহলেরই আর একটা নাম হচ্ছে পাওয়ার অ্যালকোহল। কি বোঝা গেছে ভাই, দেশে যদি পেট্রোলের ঘাটতি হয় তখন কি করা হয়, পেট্রোলের সঙ্গে অ্যালকোহল মিশাই দেওয়া হয়, ফলে ওইটার দহন ক্ষমতা বেড়ে যায়। এই অ্যালকোহল মিশ্রিত পেট্রোল বা পেট্রোল মিশ্রিত অ্যালকোহল যেটাই বলো না কেন, এটাকেই বলা হয় আসলে পাওয়ার অ্যালকোহল। আর রেক্টিফায়ার স্পিরিট তো সবাই জানো যে 95.6% ইথানলের জলীয় দ্রবণ, মানে ইথানল আর সাথে কত পার্সেন্ট হচ্ছে পানি, 4.4, তাই না? 95.6% ইথানলের জলীয় দ্রবণ মানে হচ্ছে 95.6% ইথানল আর 4.4% পানি। এই মিশ্রণটাকে বলি আমরা রেক্টিফাইড স্পিরিট। ওকে, এই সংজ্ঞাগুলো একটু দেখো বা নিচেরগুলো আপাতত না পড়লেও চলবে। এইবার আসে একটা গুরুত্বপূর্ণ জিনিস, দেখো একটু, সেটা হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্ন এভাবে দিতেই পারে। গত যেটা পড়েছি ভাইয়া, ধরো উদ্দীপক দেওয়া হলো ইথানল, একটা ইথানল, আর একটা দেওয়া হলো 2-প্রোপানল, 2-প্রোপা ইথানল,
টু প্রোপানল, আর একটা হচ্ছে টু মিথাইল টু প্রোপানল। এই যে এটা একটা উদ্দীপক, এইটা একটা উদ্দীপক ভাইয়া, খেয়াল করো, এইটা হলো একটা উদ্দীপক ইথানল, দেখা যায় না? আচ্ছা, ফেসবুকের লগোর উপর পড়ে গেছে। আচ্ছা, ইথানল টু প্রোপানল, ইথানল টু প্রোপানল টু মিথাইল টু প্রোপানল। তো গ নাম্বার প্রশ্নে আমাদেরকে দেওয়া হলো, তোমরা তো সংকেতগুলা লিখতে পারবা তাই না? অবশ্যই সৃজনশীল উত্তর করতে সংকেতগুলা লিখে নিবা। ইথানলের সংকেত তাহলে কি? CH3 CH2OH। আর টু প্রোপানলের সংকেতটা কি ভাই? CH3 CHOH CH3 টু প্রোপানল। আর টু মিথাইল টু প্রোপানল CH3 CH3 OH CH3 টু মিথাইল টু প্রোপানল। এই হলো, তোমরা নিশ্চয় দেখে বুঝতেই পারছো এইটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল হবে, ঠিক কিনা? বুঝতেই পারছো এটা 2 ডিগ্রি অ্যালকোহল, আর এটা হচ্ছে আসলে 3 ডিগ্রি অ্যালকোহল। এই হলো আমাদের উদ্দীপক। তবে মনে রেখো, এগুলো কিন্তু উদ্দীপকে উল্লেখ করবে না, শুধু নাম লিখে দিবে। তোমাকে বুঝতে হবে সংকেত থেকে যে কোনটা কয় ডিগ্রি অ্যালকোহল। গ নাম্বারে বলে দিল, গ নাম্বারে যে গ্রিগনার্ড বিকারক থেকে উদ্দীপকে উল্লেখিত যৌগগুলির প্রস্তুতি দেখাও। কি ঠিক আছে? গ নাম্বারে বলে দিল যে গ্রিগনার্ড বিকারক থেকে, গ্রিগনার্ড বিকারক থেকে, গ্রিগনার্ড বিকারক থেকে উদ্দীপকে, গ্রিগনার্ড বিকারক থেকে উদ্দীপকে উল্লেখিত, গ্রিগনার্ড বিকারক থেকে উদ্দীপকে উল্লেখিত যৌগসমূহের প্রস্তুতি দেখাও। এই প্রশ্ন আমাদের গ নাম্বারে দিয়ে দিল। মনে করো যে গ্রিগনার্ড বিকারক থেকে উদ্দীপকে উল্লেখিত, গ্রিগনার্ড বিকারক থেকে, গ্রিগনার্ড বিকারক থেকে উদ্দীপকে উল্লেখিত যৌগসমূহের প্রস্তুতি দেখো। গ নাম্বারে দিল এটা। আর ঘ নাম্বারে বলবে, দেখো ঘ নাম্বারে তো বলে দিল, ঘ নাম্বারে যে লুকাস বিকারক দ্বারা, লুকাস বিকারক দ্বারা, লুকাস বিকারক দ্বারা, লুকাস বিকারক দ্বারা উদ্দীপকে, উদ্দীপকে, লুকাস বিকারক দ্বারা উদ্দীপকে উল্লেখিত, উদ্দীপকে উল্লেখিত যৌগসমূহের মাঝে, যৌগসমূহ শনাক্ত করো, শনাক্তকরণ বর্ণনা করো, যাই বলো, শনাক্তকরণ বর্ণনা করো। তাহলে কি বলছে ভাই? দেখো, উদ্দীপকে উল্লেখিত, গ্রিগনার্ড বিকারক থেকে উদ্দীপকে উল্লেখিত যৌগসমূহের প্রস্তুতি দেখাও। এই প্রস্তুতি কিন্তু আমরা গত ক্লাসে করে ফেলেছি। আর ঘ নাম্বারে বলা হলো লুকাস বিকারক দ্বারা উদ্দীপকের যে যৌগগুলো আছে, উদ্দীপকের যৌগ মানে কি? এই যে ইথানল মানে 1 ডিগ্রি অ্যালকোহল, বা প্রোপানল টু প্রোপানল মানে 2 ডিগ্রি 3 ডিগ্রি, অর্থাৎ 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য নির্ণয় করতে বলছে। কি দ্বারা? লুকাস বিকারক দ্বারা। এবং লুকাস বিকারক থেকে যে কিবার প্রশ্ন হয় ভাইয়া, ক নাম্বার প্রশ্নে অনেকবার দিয়েছে লুকাস বিকারকটা আসলে কি। ক নাম্বার প্রশ্ন এটা অনেকবার দিয়েছে যে লুকাস বিকারকটা আসলে কি, লুকাস বিকারকটা আসলে কি। লুকাস বিকারকটা হলো গাঢ় HCl, গাঢ় HCl আর অনাদ্র মানে পানিবিহীন অনাদ্র জিঙ্ক ক্লোরাইডকেই বলা হয় কিন্তু লুকাস বিকারক। এটা ক নাম্বার প্রশ্নে অনেকবার দিয়েছে ভাইয়া যে লুকাস বিকারক কি, যে গাঢ় HCl ও অনাদ্র জিঙ্ক ক্লোরাইডের মিশ্রণকেই বলা হয় লুকাস বিকারক। তো এই লুকাস বিকারক দ্বারা আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারি। কিভাবে? আমার নেওয়া অ্যালকোহলটা যদি 3 ডিগ্রি হয়, লুকাস বিকারক যোগ করার সাথে সাথে অধক্ষেপ পড়ে যাবে। যদি 2 ডিগ্রি হয় তাহলে অধক্ষেপ পড়তে 5 থেকে 10 মিনিট টাইম নেবে। আর যদি 1 ডিগ্রি হয় বিক্রিয়া করবে না বললেই চলে। 3 দিন ধরে যদি রেখে দিই সামান্য পরিমাণ অধক্ষেপ পড়ে আর কি। দেখো বিক্রিয়াগুলো কিভাবে হয়। আমার অ্যালকোহলটা যদি 3 ডিগ্রি হয়, এই যে দেখো ভাই 3 ডিগ্রি যেটা লিখছিলাম আমরা 2 মিথাইল 2 প্রোপানল,
তাহলে লুকাস বিকারক মানে HCl অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড, আসলে জিঙ্ক ক্লোরাইড এখানে নিরোধক হিসাবে কাজ করে, সে শুধু পানিটাকে আসলে বের করে নিয়ে যায়। এই যে জাস্ট একটুকু পানিটা বের হয়ে যায়, সিএলটা চলে আসবে, CH3Cl প্লাস পানি। এই যে লুকাস বিকারক 3 ডিগ্রি অ্যালকোহলে যোগ করার সাথে সাথে অ্যালকাইল হ্যালাইডে অধক্ষেপ পড়বে। যদি আমার অ্যালকোহলটা 2 ডিগ্রি হয়, যেমন আমরা কি নিয়েছিলাম ওখানে 2 প্রোপানল, তাহলে এখানে অধক্ষেপ পড়বে, সেম অধক্ষেপ পড়বে, কিন্তু 5 থেকে 10 মিনিট টাইম নেবে, 5 থেকে 10 মিনিট টাইম নেবে। কিভাবে? এই যে সেম বিক্রিয়া, সেম পানিটা বের হয়ে যাবে, সিএলটা চলে আসবে আসলে অ্যালকাইল হ্যালাইড প্লাস পানি, মানে এই অধক্ষেপটা তৈরি করতে 5 থেকে 10 মিনিট টাইম নেবে। আর যদি 1 ডিগ্রি হয়, এই যে ধরো ইথানল নিয়েছিলাম আমরা, যদি 1 ডিগ্রি অ্যালকোহল হয় তাহলে লুকাস বিকারকের সাথে বিক্রিয়া করবে না বললেই চলে। 3 দিন ধরে যদি রেখে দিই আমরা, তাহলে এই যে 3 দিন ধরে যদি রেখে দিই, তাহলে এই যে অ্যালকাইল হ্যালাইডের হালকা অধক্ষেপ পড়বে। এইভাবে আমরা আসলে 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারি লুকাস বিকারক দ্বারা। ঠিক আছে, এইভাবে আমরা লুকাস বিকারক দ্বারা 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারি। টাইট দেওয়া হয়নি নাকি? না, টাইট দেওয়া মনে হচ্ছে একটু পরপর ঘুরে যাচ্ছে। ওকে, নিশ্চয় না, অ্যালকোহলের শনাক্তকরণে আর এর মান ছোট বড়ের জন্য শনাক্তকরণে কোনো সমস্যা হয় না। ক্লিয়ার না? হ্যাঁ, ক্যানাজারো বিক্রিয়া পড়া লাগবে, মানে অবশ্যই লাগবে, সেটা এর মধ্যে না ভাইয়া। ক্যানাজারো বিক্রিয়াটা আমরা পড়বো যখন আমরা কার্বনিল যৌগ পড়বো তার মধ্যে, ঠিক আছে? ক্যানাজারো বিক্রিয়া আমরা কার্বনিল যৌগের মধ্যে পড়বো। তোমরা আমাকে একটু প্লিজ কমেন্টে জানাও যে লুকাস বিকারকের বিক্রিয়া বুঝতে পারলা কিনা। প্রাপন পাল ক্লিয়ার, ঝিলিক লিখেছো ক্লিয়ার, জুয়েল রানা কি পিঙ্কি ক্লিয়ার, থ্যাংক ইউ। বিক্রিয়াটা খুব ইজি ভাই, ঠিক আছে? এখন তোমরা তোমাকে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, থ্যাংক ইউ জুয়েল রানা। প্রত্যাশা মজুমদার ক্লিয়ার, লুবা ক্লিয়ার, নিতু ক্লিয়ার, সামি, ইমরান সবাই ক্লিয়ার। ওকে কান্তা, তো এখন কথা হচ্ছে তোমরা বলতে পারো যে 3 ডিগ্রি অ্যালকোহল দ্রুত বিক্রিয়া করে কেন? কারণ ভাই প্রাথমিক ধাপে যদি কৌশল দেখতাম আমরা, তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল থেকে তৈরি হতে প্রথমে 3 ডিগ্রি কার্বনিয়াম, 2 ডিগ্রি অ্যালকোহল থেকে তৈরি হতে প্রথমে 3 ডিগ্রি কার্বনিয়াম, 1 ডিগ্রি অ্যালকোহল থেকে তৈরি হতে 1 ডিগ্রি কার্বনিয়াম। নিশ্চয়ই তোমরা জানো 3 ডিগ্রি কার্বনিয়াম বেশি স্থায়ী, আর যেটা বেশি স্থায়ী সেটাই তো সহজে উৎপন্ন হবে। এই কারণে এই যে ভাই একটু দেখি আমরা লুকাস বিকারক এর দ্বারা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্যকরণ। তো এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকটাই শুরু করব, সেটা হলো অ্যালকোহল এবং ইথারের মধ্যে পার্থক্যকরণ বিক্রিয়াও বলতে পারো, অথবা বলতে পারো অ্যালকোহলের শনাক্তকরণ। সেম, এটাই ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি, এবং এটা করলেই কিন্তু মোটামুটি আমাদের অ্যালকোহল ইথারের যে সিলেবাসটুকু 21 সিলেবাস আমাদের আছে সেটা শেষ হয়ে যাবে। ওকে, দেখো সেটা আমাকে বলা হলো। আচ্ছা, ইথার প্রস্তুতি শোনো ভাই, ইথার প্রস্তুতি বিক্রিয়াটা একটু বলে নিই। ইথার প্রস্তুতির বিক্রিয়া কিন্তু আমরা করেছি ওই যে অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া যখন অ্যালকিন তৈরি করি, তখন বলেছিলাম যে যদি সালফিউরিক অ্যাসিড বেশি ব্যবহার করা হয় তাহলে উৎপন্ন হবে অ্যালকিন, আর অ্যালকোহল বেশি ব্যবহার করলে উৎপন্ন হবে ইথার। তবে সেক্ষেত্রে কিন্তু সবসময় সরল ইথার উৎপন্ন হচ্ছিল। কি হচ্ছিল? সরল ইথার। সরল ইথার কি? এই যে ইথার কার্যকরী মূলকের উভয় পার্শ্বে, যদি ইথার কার্যকরী মূলকের উভয় পার্শ্বে একই অ্যালকাইল গ্রুপ থাকলে, একই অ্যালকাইল গ্রুপ থাকলে, ইথার কার্যকরী মূলকের উভয় পাশে একই অ্যালকাইল গ্রুপ থাকলে সেটি সরল ইথার, সেটি সরল ইথার। ইথার কার্যকরী মূলকের উভয় পাশে যদি একই অ্যালকাইল গ্রুপ থাকে, যেমন মনে করো CH3CH2O, CH2CH3, এটা কিন্তু সরল ইথার, কারণ ইথার কার্যকরী মূলকের উভয় পাশে দেখো ভাই একই অ্যালকাইল গ্রুপ আছে, এই পানে ইথাইল, এটাও ইথাইল, বাট এইটা কিন্তু মিশ্র ইথার। এই যে CH2CH3 এটা কিন্তু মিশ্র ইথার, কারণ দেখো উভয় পাশে একই অ্যালকাইল গ্রুপ নাই।
এই ইথার কার্যকরী মূলকের উভয় পার্শ্বে যদি একই অ্যালকাইল গ্রুপ থাকে তাহলে সেটা সরল ইথার, আর ভিন্ন অ্যালকাইল গ্রুপ থাকলে মিশ্র ইথার। তো অ্যালকোহলের সাথে ওকে দেখো, অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায়, অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় যখন আমরা ইথার তৈরি করেছিলাম অধিক পরিমাণে অ্যালকোহলের সাথে, সেক্ষেত্রে কিন্তু সবসময় সরল ইথার তৈরি হচ্ছিল। আমি ইথানল দ্বিগুণ পরিমাণ নিলে তৈরি হবে ডাইইথাইল ইথার, প্রোপানল দ্বিগুণ পরিমাণ নিলে ডাইপ্রোপাইল ইথার। কিন্তু আমি যদি সরল এবং মিশ্র উভয় প্রকার ইথার তৈরি করতে চাই, কোন বিক্রিয়া দ্বারা তৈরি করতে পারবো জানো? সরল এবং মিশ্র উভয় প্রকার ইথার তৈরি করা যায়। মাথায় রাখবা, সরল এবং মিশ্র, সরল এবং মিশ্র, সরল এবং মিশ্র উভয় প্রকার, সরল এবং মিশ্র উভয় প্রকার ইথার তৈরি করা যায়। সরল এবং মিশ্র উভয় প্রকার ইথার তৈরি করা যায় উইলিয়ামসন বিক্রিয়া দ্বারা। উইলিয়ামসন মাথায় থাকে জানো, সরল এবং মিশ্র মানে উইলিয়ামসন বিক্রিয়া দ্বারা তুমি মনের মাধুরী মিশিয়ে ইথার তৈরি করতে পারবা। তুমি যে কোনো ইথার তৈরি করতে পারবা, যে কোনো ইথার তৈরি করতে পারবা তোমরা এই উইলিয়ামসন বিক্রিয়া দ্বারা। সরল এবং মিশ্র উভয় প্রকার ইথার তৈরি করা যায় উইলিয়ামসন বিক্রিয়া দ্বারা। দেখো সেটা কিভাবে। সরল এবং মিশ্র উভয় প্রকার, সোডিয়াম অ্যালকক্সাইড RONA, সোডিয়াম অ্যালকক্সাইড, এর সাথে আমরা অ্যালকাইল হ্যালাইড, ধরে নাও এই অ্যালকাইল আয়োডাইড বিক্রিয়া করলাম, তাহলে কি হবে জানো? এই যে এটুকু মিলে সোডিয়াম হ্যালাইড বের হয়ে যাবে, আর এখানে ইথার তৈরি হয়ে গেল। এই যে ইথার প্লাস সোডিয়াম হ্যালাইড। এখন আর এর মান তুমি মনের মাধুরী বিষে নাও, যেটা নিবা সেটাই হবে। মনে করো এই আর এর মান নিলাম আমি CH3CH2, তাহলে সোডিয়াম ইথক্সাইড, আর আমি এই আর এর মানটা নিলাম CH3, তাহলে কি হবে দেখো, এটুকু মিলে সোডিয়াম হ্যালাইড আকারে বের হয়ে চলে যাবে, আর এই যে CH3CH2 ও CH3 প্লাস সোডিয়াম হ্যালাইড। দেখো মিশ্র ইথার তৈরি হলো, একদিকে 2 কার্বন একদিকে 1 কার্বন। আবার মনে করো আমি আর এর মানটা এটাই রাখলাম, আর এর মানটা আমি এটাই রাখলাম CH3CH2ONA, এই আরটা চেঞ্জ করলাম, এটাও ইথাইল নিলাম CH2CH3, তাহলে কি হবে? এই দেখো সোডিয়াম হ্যালাইড চলে যাবে, এই ইথার তৈরি হবে CH3CH2OCH2CH3, এভাবে। মানে তুমি মনের মাধুরী মিশিয়ে ইথার তৈরি করতে পারবা, যে ইথারই তৈরি করো না কেন, সরল বা মিশ্র যেই ইথারই তৈরি করো না কেন, সরল বা মিশ্র যেই ইথারই তৈরি করো না কেন, তুমি যে কোনো ধরনের ইথার তুমি তৈরি করতে পারবা উইলিয়ামসন বিক্রিয়া দ্বারা। ওকে, সোডিয়াম অ্যালকক্সাইডের সাথে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া ইথার তৈরি হয়, এই বিক্রিয়াকে বলি আমরা উইলিয়ামসন বিক্রিয়া। ওকে, এইবার আমরা অ্যালকোহল শনাক্ত করব বা অ্যালকোহল এবং ইথারের মধ্যে পার্থক্য নির্ণয় করব, যেটাই বলো না কেন একই বিক্রিয়া। দেখো ভাইয়া, আমরা যেদিন সমতা পড়েছিলাম খেয়াল করো C4H10O, এই আণবিক সংকেত দ্বারা আমরা কি বুঝতে পারছিলাম? এটা অ্যালকোহল হতে পারে, ইথারও হতে পারে। মনে নাই? খাতা বের করে দেখবা, যে সমানতা পড়িয়েছিলাম, সমানতা কার্যকরী মূলক সমানতা যেদিন পড়িয়েছিলাম এইভাবে বুঝিয়েছিলাম CnH2n+2 এরকম আণবিক সংকেত যদি হয়, মানে কার্বন আর হাইড্রোজেনের সম্পর্ক যদি অ্যালকেনের মতো হয়, তাহলে ওই আণবিক সংকেত দ্বারা অ্যালকোহল এবং ইথার হতে পারে। তার মানে এটা অ্যালকোহল হতে পারে, ইথার হতে পারে। আমি কি করে বুঝবো? শুভ, মাহমুদা শুভ, আর এবং আর ডে যদি আলাদা নাও তাহলে মিশ্র ইথার হবে, আর এবং আর ডে যদি একই নাও তাহলে একই ইথার হবে। ঠিক আছে শুভ, মাহমুদুল হাসান শুভ, আর এবং আর ডে যদি ভিন্ন অ্যালকাইল নাও তাহলে মিশ্র ইথার হবে, আর একই অ্যালকাইল নিলে সরল ইথার হবে।
ওকে, তো এই যৌগটা অ্যালকোহল না ইথার এটা বোঝার জন্য কি করব জানো, এর মধ্যে সোডিয়াম ধাতু যোগ করব আমরা। সহজ কথা হচ্ছে, এই ধরো একটা টেস্ট টিউব নিলাম আমরা, এর মধ্যে নমুনা যোগ করলাম, নমুনা যোগ করার পর এখানে সোডিয়াম ধাতু যোগ করলাম, যোগ করে যদি বুদবুদ আকারে হাইড্রোজেন গ্যাস বের হয়ে যায় তাহলে বুঝবো এই যৌগটা হচ্ছে অ্যালকোহল। কি ক্লিয়ার ভাই? আমরা একটা পাত্রে এই আণবিক সংকেত বিশিষ্ট যৌগটা নিলাম, নিয়ে এর মধ্যে সোডিয়াম ধাতু যোগ করলাম, করার পর যদি দেখি যে হাইড্রোজেন গ্যাস বের হচ্ছে তাহলে অ্যালকোহল, আর হাইড্রোজেন গ্যাস বের না হলে ইথার। আরেকটা এক্সপেরিমেন্টও করতে পারি আমরা। এই যে পাত্রের মধ্যে আমরা নমুনা নিলাম, নমুনা নিয়ে এখানে যোগ করলাম ফসফরাস পেন্টাক্লোরাইড, যদি এখান থেকে বের হয়ে যায় HCl তাহলে বুঝবো এটা অ্যালকোহল। আর যদি HCl উৎপন্ন না হয় তাহলে বুঝবো আমরা ইথার। আমরা এখন বিক্রিয়ার মাধ্যমে জিনিসটা অবশ্যই দেখব। আমি আরেকবার বলছি, এই অ্যালকোহল এবং ইথারের মধ্যে পার্থক্য নির্ণয় করা যায় সোডিয়াম ধাতু দ্বারা এবং ফসফরাস পেন্টাক্লোরাইড দ্বারা। কিভাবে? যদি আমার এই যৌগটা অ্যালকোহল হয় তাহলে সোডিয়াম ধাতু যোগ করলে হাইড্রোজেন গ্যাস বের হবে, আর ইথার হলে বিক্রিয়া হবে না, অর্থাৎ হাইড্রোজেন গ্যাসও বের হবে না। আর যদি আবার ফসফরাস পেন্টাক্লোরাইড দিই, যদি HCl গ্যাস বের হয় তাহলে বুঝতে হবে যেটা হচ্ছে অ্যালকোহল, আর HCl উৎপন্ন না হলে বুঝতে হবে এটা হচ্ছে ইথার। ওকে, কি ক্লিয়ার ভাই? তাহলে আমরা এখন এই জিনিসটা বিক্রিয়ার মাধ্যমে দেখি আর কি, বিক্রিয়ার মাধ্যমে। তো কি সংকেত বললাম? আণবিক সংকেতটা বললাম আমরা C4H10O। ধরে নাও এটা একটা অ্যালকোহল। তোমরা হয়তো বলবো আবার ভাইয়া কয় ডিগ্রি অ্যালকোহল, সেটা আমি পরেই আসি, আপাতত 1 ডিগ্রি ধরে চিন্তা করি। তাহলে 4 কার্বন, CH3 CH2 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 OH, অ্যালকোহল। যদি যৌগটা আসলে অ্যালকোহল হয় তাহলে সোডিয়ামের সাথে বিক্রিয়া করে কি করবে, সোডিয়াম অ্যালকোক্সাইড CH3 CH2 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 ONA প্লাস হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। আর যদি যৌগটা ইথার হয়, CH3 ধরো আমরা আপাতত সরল ইথারই লিখলাম, পরে আমি আসবো আবার। যদি ইথার হয় বা যৌগটা যদি ইথার হয়, কি সমস্যা? কোথায় একটা হবে? ঠিক আছে তো, এই যে এই চলে যাবে, এনে ঠিক আছে তো। তুমি হাইড্রোজেন দুটো দেয় সমতা করলে এখানে দুটো হয়ে যাবে, সে করিনি। আসসালামু আলাইকুম ভাই। সেটা আপনি বলতে পারেন না, উজ্জ্বল এসে আমাকে বলতেছে আমি নাকি পারিও ক্লাস নিতে। আর উজ্জ্বল ভাইয়ের মধ্যে ক্লাস নেন, উনি তো 10টার সময় ক্লাস নেন, 12টা পর্যন্ত সারাদিন ব্যাস পড়ায়, আর যে পরিমাণ কাজ করে আজকে আপনার ওই বিবেক দেখে অবাক হয়ে ক্লাসে বললাম তো। তো যাক প্লিজ ভাই, যদি আমার যৌগটা অ্যালকোহল হয় তাহলে সোডিয়াম উৎপন্ন, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে, আর যদি ইথার হয় তাহলে সেটা রিয়াকশন করবে না। এই হলো আমাদের সোডিয়াম দ্বারা অ্যালকোহল এবং ইথারের মধ্যে পার্থক্যকরণ বিক্রিয়া। ওকে, আমার মনে হয় তোমরা এটা বুঝতে পেরেছ। এবার ফসফরাস পেন্টাক্লোরাইড দ্বারা বিক্রিয়া করব। আমার এই যৌগটা যদি CH3 CH2 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 OH যদি অ্যালকোহল হয়, আসলে ওই যে C4H10O আণবিক সংকেত দ্বারা লিখিত, যদি যৌগটা অ্যালকোহল হয় তাহলে সে ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে বিক্রিয়া করবে, করে কি তৈরি করতে পারতো, আগের দিন করেছো আর কি, অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া করার সময় অ্যালকাইল হ্যালাইড CH3 CH2 CH2 CH2Cl প্লাস ফসফরাস অক্সিক্লোরাইড প্লাস HCl তৈরি হবে, HCl তৈরি হবে। ঠিক আছে। আর যদি আমার এই যৌগটা ইথার হয়, CH3 CH2O CH2 CH3 যদি ইথার হয় তাহলে সে PCl5 এর সাথে বিক্রিয়া করে, ইথারের সাথে ফসফরাস পেন্টাক্লোরাইড বিক্রিয়া করে কিন্তু 2 অণু অ্যালকাইল হ্যালাইড হবে। কয় অণু? 2 অণু। যদি সরল ইথার হয়
মানে উভয় দিকে যদি একই জিনিস থাকে তাহলে ওটা একটা হবে, দুই অণুই কিন্তু একটা। এই যে দুই অণুই দেখো একই আর কি, CH3 CH2 Cl। আর যদি মিশ্র ইথার হতো তাহলে দুটা আলাদা অ্যালকাইল হ্যালাইড হতো, আমি একটু পরে দেখাচ্ছি। প্লাস ফসফরাস অক্সিক্লোরাইড তৈরি হবে, তবে HCl তৈরি হবে না। যদি আমরা ফসফরাস পেন্টাক্লোরাইড যোগ করে দেখি যে HCl উৎপন্ন হয়েছে তাহলে বুঝবো এটা অ্যালকোহল, আর যদি HCl উৎপন্ন না হয় তাহলে বুঝতে হবে এটা ইথার। কি ক্লিয়ার ভাই? এইভাবে আমরা অ্যালকোহল এবং ইথার শনাক্ত করতে পারি বা পার্থক্য নির্ণয় করতে পারি। আমি এতক্ষণ ধরে মূল কনসেপ্টটা তোমাদেরকে বললাম। এখন প্রশ্ন আসতে পারে কিভাবে, দেখো শাস্ত্রে একটা প্রশ্ন দিয়েছিল, শাস্ত্র 10 আচ্ছা আমি বোর্ডেই লিখি বরং, দাঁড়াও। প্রশ্ন দিয়েছিল কিরকম দেখো, এই কোশ্চেনটা দিয়েছিল, দেখো একটু ভাই। শাস্ত্রে বলেছে C4H10O, এই যেটা, ঠিক আছে? এই কোশ্চেনটা আমি একটু লিখছি বোর্ডে, দাঁড়াও লিখি। যেটা দিয়েছে দেখো, C4H10O আণবিক সংকেত বিশিষ্ট, আণবিক সংকেত বিশিষ্ট C4H10O আণবিক সংকেত বিশিষ্ট একটি যৌগ, একটি যৌগ PCl5 এর সাথে বিক্রিয়া করে একটি ঝাঁঝালো গ্যাস উৎপন্ন করে। ঝাঁঝালো গ্যাস, C4H10O আণবিক সংকেত বিশিষ্ট একটি যৌগ PCl5 এর সাথে বিক্রিয়া করে, দেখা যায় তো না, একটি ঝাঁঝালো গ্যাস উৎপন্ন করে, একটু ঝাঁঝালো গ্যাস উৎপন্ন করে, যা অ্যামোনিয়া সিক্ত কাঁচ দণ্ড ধরলে সাদা ধোঁয়া তৈরি হয়। সাদা ধোঁয়া তৈরি হয়, সাদা ধোঁয়া তৈরি হয়। C4H10O আণবিক সংকেত বিশিষ্ট একটি যৌগ PCl5 এর সাথে বিক্রিয়া করে একটি ঝাঁঝালো গ্যাস উৎপন্ন হয়, যা এমন কাঁচ দণ্ড ধরলে সাদা ধোঁয়া তৈরি হয়। যৌগটিতে লুকাস বিকারক যোগ করা মাত্রই, লুকাস বিকারক যোগ করা মাত্রই অধক্ষেপ পড়ে, অধক্ষেপ পড়ে। যৌগটির সংকেত লিখো। লুকাস বিকার যোগ করা মাত্র অধক্ষেপ পড়ে। যৌগটির গঠন লিখো, গঠন লিখো। ভাষাগুলো দেখে কিন্তু ভাই বুঝতে হবে, একটু ভালো করে খেয়াল করো, একটু খেয়াল করো তোমরা। C4H10O আণবিক সংকেত বিশিষ্ট যৌগ PCl5 এর সাথে বিক্রিয়া করে একটা ঝাঁঝালো গ্যাস উৎপন্ন করে। এই ঝাঁঝালো গ্যাস উৎপন্ন করে যা অ্যামোনিয়া সিক্ত কাঁচ দণ্ড ধরলে সাদা ধোঁয়া তৈরি হয়। অ্যামোনিয়া কোন অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সাদা ধোঁয়া তৈরি করে ভাই বলতো? অ্যামোনিয়া কিন্তু HCl এর সাথে বিক্রিয়া করে সাদা ধোঁয়া তৈরি করে, কারণ এখানে তৈরি হয় অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়া HCl এর সাথে বিক্রিয়া করে সাদা ধোঁয়া তৈরি করে, অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইড। তার মানে C4H10O আণবিক সংকেত বিশিষ্ট একটি যৌগ PCl5 এর বিক্রিয়া করে একটি ঝাঁঝালো গ্যাস উৎপন্ন করে। তেমন ঝাঁঝালো গ্যাসটা হচ্ছে HCl, আর ফসফরাস পেন্টাক্লোরাইড C4H10O এর সাথে বিক্রিয়া করে HCl তৈরি করেছে। তার মানে এটা ইথার, সরি, তার মানে এটা অ্যালকোহল। তার মানে এটা কি? অ্যালকোহল। এখন এটা অ্যালকোহল 1 ডিগ্রি, 2 ডিগ্রি না 3 ডিগ্রি?
বলেছে লুকাস বিকারক যোগ করা মাত্র পদক্ষেপ পড়বে, যৌগটির গঠন লিখো। তার মানে আমার এই যৌগটা হচ্ছে আসলে 3 ডিগ্রি। কয় ডিগ্রি ভাই এটা? এটা 3 ডিগ্রি আসলে অ্যালকোহল। এই যৌগটা আসলে এইটা, এই যে দেখো C4H10O। এইভাবেই আমাদেরকে কিন্তু অ্যান্সারগুলো করতে হবে। গুড, সবাই আগেই উত্তর দিয়ে দিয়েছো আর কি। তিনলাল ভাই থ্যাংক ইউ। সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো আর কি ক্লিয়ার জিজ্ঞেস করবো, তোমরা তো উত্তরই দিয়ে দিয়েছো। এইভাবে প্রশ্নগুলো কিন্তু ভাই তোমাদের দিতে পারে এখান থেকে। আবার কি দিতে পারে দেখো, আরেকটা লিখছি আমরা, ওটাই লিখবো C4H10O আণবিক সংকেত বিশিষ্ট C4H10O আণবিক সংকেত বিশিষ্ট যৌগটি PCl5 এর সাথে বিক্রিয়া করে HCl উৎপন্ন করে না, কিন্তু দুটি সরল অ্যালকাইল হ্যালাইড তৈরি করে। দুটি সরল অ্যালকাইল C4H10O আণবিক সংকেত বিশিষ্ট যৌগটি PCl বিক্রিয়া করে HCl উৎপন্ন করে না, কিন্তু দুটি সরল অ্যালকাইল হ্যাঁ ও সরি একবার অ্যালকাইল লিখছি। দুটি সরল অ্যালকাইল ক্লোরাইড উৎপন্ন করে। যৌগটির গঠন লিখো। মনে রেখো অর্গানিক কেমিস্ট্রি কিন্তু 21 এবং 22 সিলেবাস একই। যৌগটির গঠন লিখো। অর্গানিক কেমিস্ট্রি কিন্তু 21 এবং 22 একই। C4H10O আণবিক সংকেত বিশিষ্ট যৌগটি PCl5 এর সাথে বিক্রিয়া করে HCl উৎপন্ন করে না, কিন্তু দুটি সরল অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন করে। তাহলে অবশ্যই এটা একটা মিশ্র ইথার হবে। তোমরা অনেকে সরল দেখে মনে করছো সরল ইথার, সরল বলার উদ্দেশ্য আছে, দেখাচ্ছি দাঁড়াও। HCl উৎপন্ন করে না, কিন্তু দুটি অ্যালকাইল হ্যালাইড সরল কেন লিখছি বলতেছি, উৎপন্ন করে। যৌগটির গঠন লিখো। তার মানে অবশ্যই এইটা হবে এই সংকেত, মানে মিশ্র ইথার CH3 CO CH2 CH2 CH3 এইটা হবে। এবং এটার সাথে আমরা বিক্রিয়া করি এই যে, তাহলে একটা হবে মিথাইল ক্লোরাইড আর একটা হবে কি প্রোপাইল ক্লোরাইড CH3 CH2 CH2 Cl, একটা মিথাইল ক্লোরাইড একটা হলো প্রোপাইল ক্লোরাইড প্লাস ফসফরাস অক্সিক্লোরাইড, দুটাই সরল অ্যালকাইল হ্যালাইড। আর শাখাযুক্ত যদি হতো বলে দিত, কারণ এই সংকেত এটাও লিখতে পারতাম আমরা CH3O CH3 এটাও তো হতে পারতো। এই জন্য বলা হয় যে সরল অ্যালকাইল হ্যালাইড, মানে কোনো শাখা মাখা থাকবে না, নরমাল। কারণ এটা দিলে তো সরল অ্যালকাইল হ্যালাইড হতো না, শাখাযুক্ত অ্যালকাইল হ্যালাইড হতো, 2 ডিগ্রি 2 হতো আর কি, 2 ক্লোর আর কি। এই জন্য বলা হয়েছে, অর্থাৎ সংকেত এটা নয় এটা হবে। এইভাবে কোশ্চেনগুলো আসতে পারে। হ্যাঁ, সবসময় তো কমন পাবে এমন তো কোনো কথা নেই, প্রতিনিয়ত নতুন নতুন প্রশ্ন লেখা যেতে পারে। সবাই বলে ক্লিয়ার কিনা? কি ক্লিয়ার কি ভাই এটা? বা এখানে মানে শাখাযুক্ত নাই আর কি, মানে সরল অ্যালকাইল মানে নর্মাল যে অ্যালকাইল হ্যালাইড হয়, বিথাইল প্রোপাইল। সরল অ্যালকাইল হ্যালাইড বলতে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডকে বুঝি আমরা আসলে সরল অ্যালকাইল হ্যালাইড। মাসুদ এই আইডি থেকে, হ্যাঁ দাঁতে তো সরল ধরে নিতাম। থ্যাংক ইউ, সবাই ক্লিয়ার লিখেছ, প্রত্যেক ক্লিয়ার। মাসুদের এত বড় উদ্দীপক, অনেক ছোট আছে উদ্দীপক, এর চেয়েও বড় বড় উদ্দীপক আছে আর কি, এটা কিছু না। এইভাবে ভাই কোশ্চেনগুলো আসতে পারে। এখন দেখো অ্যালকোহল শনাক্তকরণ যে হয়ে গেছে, দেখো অ্যালকোহল পানিতে দ্রবণীয়, তোমরা জানো এটা, এই ধরনের প্রচুর কোশ্চেন আছে যে
ফার্স্ট পেপারে হাইড্রোজেন বন্ধনে পড়েছে, আমরা যখন আবার তৃতীয় অধ্যায়টা পড়বো ফার্স্ট পেপারের, আমি ব্যাখ্যা করব পানি তরল কিন্তু H2S গ্যাসীয় কেন। কারণ পানির মধ্যে হাইড্রোজেন বন্ধন আছে কিন্তু H2S এর মধ্যে নাই। একইভাবে ইথেন গ্যাস কিন্তু ইথানল তরল কেন, কারণ ইথানলের মধ্যে হাইড্রোজেন বন্ড আছে। ইথানল পানিতে দ্রবণীয়, ইথেন নয় কেন, ইথানলে হাইড্রোজেন বন্ড আছে ইথেনে নাই। এই ধরনের প্রচুর কোশ্চেন আছে। দেখো অ্যালকোহল পানিতে দ্রবণীয় কেন, কক্ষ তাপে ইথেন গ্যাস কিন্তু ইথানল তরল কেন, সেম কোশ্চেন এগুলো সব। এটা তো হয়ে গেছে আগে, আমাদের এসব হয়ে গেছে। ইথানল পানিতে দ্রবণীয়, ইথেন অদ্রবণীয় কেন, সব সেম। আচ্ছা, এগুলো তোমাদের মিথানল শনাক্ত খুব সহজ, স্টাইরিকরণ বিক্রিয়া দেখো ভাই, এটা বুঝতে পারবা। অ্যালকোহলের ব্যবহারগুলো তোমাদের লাগবে। ফেনল তোমাদের সিলেবাসে কিন্তু নাই আপাতত, 21 এবং 22 উভয়ের সিলেবাসে ফেনলটা নাই, অর্থাৎ ফেনলটা কিন্তু তোমাদের লাগবে না ভাইয়া। 21 এবং 22 উভয়েরই ফেনল নাই। দেখো এগুলো লাগবে, অনেক বিক্রিয়া কমে গেছে তোমাদের। এই যে এইটা একটু পড়ো, এমসিকিউর ক্ষেত্রে কাজে লাগবে। অ্যালকোহল এবং ইথারের মধ্যে পার্থক্য, এই যে ইথার সংরক্ষণ নিলে এমসিকিউ কাজে লাগবে। ওকে, এই মোটামুটি আমাদের অ্যালকোহল এবং ইথার কমপ্লিট। আগামী দিন যেটা আমরা শুরু করব সেইটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হলো কার্বনিল যৌগ, যেটাকে কিনা জৈব রসায়নের মেরুদণ্ড বলা হয়। কার্বনিল যৌগের হয়তো 2টা ক্লাস লাগবে আমাদের। ওকে, আমরা 2টা ক্লাস নিব কার্বনিল যৌগের। তো আজ এতটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।